এখান দিয়ে কি যাত্রী পারাপার করে ভারত বাংলাদেশের মধ্যে? আচ্ছা। ওপারে ভারতের করিমগঞ্জের ঘরবাড়ি, মাঝে কুশিয়ারা নদীর ক্ষয়িষ্ণু ধারা, আর এপারে বাংলাদেশের সিলেটের জকিগঞ্জ। এই নৌকা দিয়ে কুশিয়ারা নদী পার হয়ে ভিসা পাসপোর্ট নিয়ে বৈধভাবে বাংলাদেশ ভারত আসা যাওয়া করা যায় এই বন্দর দিয়ে। সড়ক, বিমান বা রেল নয়, পানিপথে নৌকাই হলো দুদেশের যাতায়াতের মাধ্যম। কোনো কাঁটাতার নয়, নদী এখানে সীমান্ত রেখা নির্ধারণ করেছে। ওটা হলো করিমগঞ্জ, এটা হলো জকিগঞ্জ, এটা হলো ভারতের মিত্র দেশ বাংলাদেশ। আসসালামু আলাইকুম, আমি সোমা আফরোজ, আপনাদের স্বাগত জানাচ্ছি আমার আরেকটি নতুন ভিডিওতে। আমি এখন আছি সিলেট জেলার উত্তর পূর্ব কোণের সর্বশেষ উপজেলা জকিগঞ্জ। এই জকিগঞ্জের এক পাশে ভারতের আসাম রাজ্য, আরেক পাশে মেঘালয় রাজ্য। আমার পেছনে যে নদীটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কুশিয়ারা। আমি দাঁড়িয়ে আছি নদীর এপারে বাংলাদেশের জকিগঞ্জে, আর নদীর ওপারে হচ্ছে ভারতের আসামের করিমগঞ্জ। সিলেট শহর থেকে ভারত বাংলাদেশ সীমান্ত জকিগঞ্জ কুশিয়ারা নদীর প্রান্তের দূরত্ব প্রায় ৭৭ কিলোমিটার। যেতে আমাদের সময় লাগবে ২ থেকে ২.৫ ঘন্টার মতো। জকিগঞ্জ উপজেলা বাংলাদেশের উত্তর পূর্ব কোণের সর্বশেষ উপজেলা। ওপারেই ভারতের আসামের করিমগঞ্জ। করিমগঞ্জ আর জকিগঞ্জ নিয়ে ঐতিহাসিক ঘটনা রয়েছে। ৪৭-এর দেশভাগে কত মানুষ তার পৈতৃক সম্পত্তি হারিয়েছে, কত মানুষকে তার সহায় সম্বল সবকিছু ফেলে পাড়ি জমাতে হয়েছে ভিন দেশে, কিংবা কত মানুষ জন্মভূমি ছেড়েছে আর পেছনে রেখে গেছে তার শৈশবের সোনালী স্মৃতি, তার কোনো হিসেব নেই। দু চোখের জল ফেলে যখন বাপ দাদার ভিটে ছাড়তে হয়েছে, তখন তাদের মনে হয়তো একটাই প্রশ্ন ছিল, কি অপরাধ করেছি আমরা? কিন্তু এ প্রশ্নের উত্তর হয়তো আজও কারো জানা নেই। দেশভাগের সময় বেশ কিছু বিতর্কিত অঞ্চলের মধ্যে ভারতের আসাম রাজ্যের করিমগঞ্জ অন্যতম। ১৭৮৫ সালে যখন সুবা বাংলার দেওয়ানি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির হস্তগত হয়, তখন করিমগঞ্জ সিলেটের অংশ হওয়ায় ব্রিটিশদের অধীনে চলে যায়। ১৮৭৮ সালে যখন সিলেট পৌরসভা গঠন করা হয়, তখন ব্রিটিশ সরকার করিমগঞ্জকে মহকুমা করে সিলেটের সাথে জুড়ে দেন। কিন্তু কথা হলো, এই অঞ্চল কিভাবে ভারতের অন্তর্ভুক্ত হয়ে গেল? ধর্মের ভিত্তিতে রাষ্ট্র বিভাজনের যে রূপরেখা প্রণয়ন করা হয়, তাতে আসাম রাজ্যটি যাবে ভারতের অধীনে। তবে আসামের মাত্র একটি জেলা সিলেট নিয়ে তৈরি হয় বিভেদ। অবশেষে ৩রা জুলাই লর্ড মাউন্টব্যাটেন ঘোষণা দিলেন, আসামের গভর্নর জেনারেলের তত্ত্বাবধানে সিলেটে গণভোট অনুষ্ঠিত হবে। ফলে সিলেটের মানুষ কোন দেশের সাথে থাকতে চায় সেই সিদ্ধান্ত নিজেরাই নেয়ার সুযোগ পাবে। ১৯৪৭ সালের ৬ এবং ৭ জুলাই ভোট গ্রহণ চলে। ব্যালট পেপারের জন্য দুটি প্রতীক নির্ধারণ করা হয়, একটি হলো কুড়াল, অপরটি হলো কুড়ে ঘর। কুড়াল মার্কায় ভোট দেওয়ার অর্থ হচ্ছে পাকিস্তানের সঙ্গে থাকতে চাই, কুড়ে ঘরে ভোট দেওয়ার অর্থ হচ্ছে ভারতের সঙ্গে থাকতে চাই। সিলেট, সুনামগঞ্জ, করিমগঞ্জ, মৌলভীবাজার এবং হবিগঞ্জ মিলে অনুষ্ঠিত হয় এই নির্বাচন, যেখানে প্রায় ৭৭% মানুষ অংশগ্রহণ করেছিল। ৫৬.৫৬% ভোট পেয়ে কুড়াল মার্কা বিজয় অর্জন করে। ফলে সিলেটের পূর্ব পাকিস্তানের সাথে অন্তর্ভুক্তিতে আর কোনোই বাধা থাকলো না। ঠিক এই প্রক্রিয়াতেই সিলেট সহ হবিগঞ্জ, মৌলভীবাজার, সুনামগঞ্জ এবং করিমগঞ্জ মহকুমা বাংলাদেশের অন্তর্ভুক্ত হওয়ার কথা ছিল। তাহলে কিভাবে করিমগঞ্জ ভারতের অন্তর্ভুক্ত হলো, এ বিষয়টি জানাচ্ছি একটু পরে। কথা বলতে বলতে চলে এসেছি জকিগঞ্জ সীমান্তে। গাড়ি থেকে নেমে চোখে পড়ল ইমিগ্রেশন অফিস। এরপর কিছুটা ফাঁকা জায়গা, চা দোকান আর একটা সাইনবোর্ড। তারপরেই নদীর পাড়ে দর্শনার্থীদের ছাতার মতো ছাউনি দিয়ে বসার ব্যবস্থা। এখান থেকেই দেখতে পাচ্ছিলাম নদীর ওপারে ভারতের ঘরবাড়ি, রাস্তা দিয়ে চলছে ভারতীয় গাড়ি। ওটা হলো করিমগঞ্জ, এটা হলো জকিগঞ্জ, এটা হলো ভারতের মিত্র দেশ বাংলাদেশ, চুরের দেশ, চিন্তার দেশ নাই যে অন্তরে। মীমাংসা করিতে পত্র দিলেন চীনারে,
নির্ভুল চীন সরকার পাল্টাতার করিল উত্তর, না মানিল মধ্যস্থতা শক্তির অহংকার। এই নদীর নাম হইল কুশিয়ারা নদী। কুশিয়ারা নদী কয়, কিন্তু এটার নাম হইল বাউনি নদী। বাউনি নদী বাঁশ বাইতো, এই নদী বেশি ইন্ডিয়াতে বাঁশ বাইতো, বেত বাইতো, যে হতো এইটারে এখন কুশিয়ারা বানাইছে। এখানে কাটাটা না, এখানে আছে ওয়াল আছে। আগে আসা যাওয়া করছে কমলা টমলা আদা, ইয়ে যখন কম আয় মানে 2 গাড়ি আয় কমলা, মানুষজন পাসপোর্টে যায়। পৃথিবীর অন্যান্য দেশের লোক যখন অশিক্ষিত ছিল তখন ভারতে বেদের আলোচনা হইতো। বেদ হিন্দুদের প্রাচীন ধর্মগ্রন্থ। পাকিস্তান আমলে তো আমি হহান হয়েছিলাম, ওইখানেই ছিলেন আসামে। বললে তো আমি এই দেশের লোক আসলাম। ব্রিটিশরা যখন সিদ্ধান্ত নিল যে ধর্মের ভিত্তিতে ভারত এবং পাকিস্তান নামক দুটি দেশকে স্বাধীনতা দিয়ে তারা বিদায় নেবে, তখন এই দুই দেশের সীমানা নির্ধারণের দায়ভার দেয়া হয় স্যার সিরিল রেডক্লিফের হাতে। রেডক্লিফ ছিলেন ভারতবর্ষে একেবারেই নতুন। উপমহাদেশে কোনো কাজের অভিজ্ঞতা তার ছিল না। অনেক সমীক্ষা ও যাচাই বাছাইয়ের পর 12ই আগস্ট যখন রেডক্লিফ লাইন প্রকাশিত হয়, তখন হতাশ ও বিক্ষুব্ধ হয় মুসলিম লীগ, বিক্ষুব্ধ হয় পূর্ব বাংলার নেতৃবৃন্দ। কেননা রেডক্লিফ লাইনে করিমগঞ্জ সহ সিলেটের 3.5 থানাকে ভারতের সাথে অন্তর্ভুক্ত করা হয়। গণভোটে নিরঙ্কুশ মুসলিম সংখ্যাগরিষ্ঠতা অর্জন করা সত্ত্বেও করিমগঞ্জ কেন ভারতের অন্তর্ভুক্ত হলো তা আজও বিতর্কিত বিষয়। এটা ঘটেছিল রেডক্লিফের বদৌলতে অথবা কারসাজিতে। আমি হেঁটে একেবারেই নদীর ধারে যাচ্ছি। এই জকিগঞ্জ বাংলাদেশের এমন একটি ল্যান্ডপোর্ট, যে ল্যান্ডপোর্ট দিয়ে বৈধ পাসপোর্ট ভিসা সহ এক দেশ থেকে আরেক দেশে মানুষ যাতায়াত করে নৌকা দিয়ে। এই যে আমার পেছনে দেখতে পাচ্ছেন কুশিয়ারা নদী, এখানে বেশ কিছু নৌকা রয়েছে। সেই নৌকাতে বাংলাদেশের ফ্ল্যাগ লাগানো। বাংলাদেশ থেকে যারা ভারতে যাবেন তারা নৌকায় করে ওপারে চলে যান, আর ওপার থেকে অর্থাৎ ভারত থেকে যারা বাংলাদেশে আসবেন তারা নৌকায় করে বাংলাদেশে চলে আসেন। ওপাশে যে রাস্তাটি দেখা যাচ্ছে, সেই রাস্তা দিয়ে ভারত থেকে যারা আসেন ওই রাস্তা দিয়ে নিচে নেমে আসেন, তারপর নৌকা করে নদী পার হয়ে বাংলাদেশে প্রবেশ করেন। তার মানে ভারত থেকে বাংলাদেশে আসতে জাস্ট মিনিট খানেক লাগে। এই যে এখানে সবগুলো নৌকার মাথাতেই বাংলাদেশের পতাকা লাগানো আছে, এবং এই নৌকাগুলো করেই এক দেশ থেকে আরেক দেশে যাত্রী পারাপার হয় পাসপোর্ট ভিসা সহ। এই জকিগঞ্জ ল্যান্ডপোর্টে একটি কাস্টমস ঘাট রয়েছে, ইমিগ্রেশন রয়েছে, সব কিছু এখানে আছে। তবে এখানে নেই কোনো কাঁটাতার। এই নদীটাই হচ্ছে দুদেশের মধ্যে সীমান্ত। জকিগঞ্জ সিলেটের খুব গুরুত্বপূর্ণ একটি সীমান্ত উপজেলা, যা একই সাথে ভারতের মেঘালয় এবং আসাম রাজ্যের সাথে সীমানা ভাগ করে নিয়েছে। সীমান্ত উপজেলা এই জকিগঞ্জে রয়েছে ঐতিহাসিক পটভূমি। 1971 সালে 21শে নভেম্বর সর্বপ্রথম দখলদার মুক্ত হয় এই জকিগঞ্জ উপজেলা হানাদার বাহিনীর হাত থেকে, এবং 1971 সালের 22শে নভেম্বর থেকেই এই জকিগঞ্জ স্থলবন্দরটি যাত্রা শুরু করে। কুশিয়ারা নদীর স্বচ্ছ টলটলে পানি। আমি কিন্তু এখন একদম ভারতের কাছেই দাঁড়িয়ে আছি। নৌকায় করে পার হতে বড়জোর 1 মিনিট সময় লাগবে। জকিগঞ্জের নামকরণ নিয়েও রয়েছে ইতিহাস। কুশিয়ারা নদীর তীরে 360 আউলিয়ার একজন হজরত শাহ জাকির রহমতুল্লাহ আলাইহের মাজার ছিল, আর সেই মাজার উপলক্ষেই এখানে প্রতি সপ্তাহে একটি সাপ্তাহিক বাজার বসত, যার নাম ছিল জাকিগঞ্জ। আর এই জাকিগঞ্জ থেকেই কালক্রমে এই জায়গাটির নাম হয়ে যায় জকিগঞ্জ। নদীর এপারে অর্থাৎ বাংলাদেশ অংশে প্রচুর বালু, আর ওপারে ভারত অংশটা সম্পূর্ণ পাথর দিয়ে বাধাই করা। এই যে বাংলাদেশের পতাকাবাহী একটি নৌকা নদীতে ওপারে যাচ্ছে। নৌকায় উঠা যাবে? হ্যাঁ, বিজিবির পারমিশন লাগবে, এমনিতে উঠা যাবে না। এখন যাত্রী নাই,
এখন একটু কম। আপনি কি এই যাত্রী পারাপার করেন ভারত থেকে বাংলাদেশে, বাংলাদেশ থেকে ভারতে? মালামাল মালামাল আনেন? কি মালামাল আসে? ওই কমলাগুলা আদা এই নৌকা করেই মালামাল আসে? আপনি মালামাল কি কি আনেন? তো আদা ধন আর একটা যখন যেটা আসে। বাংলাদেশ থেকে কিছু যায়? না, শুধু আসে। আছে আচ্ছা, কি আদা? আদা আর ওই সামান্য কমলা। কমলা। আচ্ছা, নাম কি আপনার? আমার নাম এলা। কথা বললাম নৌকার মাঝি হেলাল সাহেবের সাথে। উনি এই নৌকা করে ভারত থেকে যখন যা আমদানি করা হয় সেটা নিয়ে আসেন, যেমন মূলত বেশিরভাগ আদা এবং কমলা আনেন। এখন যাত্রী কম, তবে যাদের আগের ভিসা আছে তারাই এখন আসা যাওয়া করছে। ওনার সাথে কথা বলে জানলাম যে সকালে, বিকেলে, সন্ধ্যায় যাত্রী আসে। কুশিয়ারা নদীর পাড় থেকে আমার আজকের এই ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ জানাচ্ছি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, বেল বাটন প্রেস করে রাখুন, যেন নোটিফিকেশন পাওয়ার সাথে সাথে ভিডিও দেখতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।